উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে সামাজিক বিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক। এই আলোকে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক। তো প্রথমে জেনে নেওয়া যাক যে সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কী সম্পর্ক আছে। আমরা একটু বোর্ডে দেখি যে সমাজ বিজ্ঞান এর ইংরেজি শব্দ হচ্ছে সোশিওলজি। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি। নৃবিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি। একটা নতুন একটা নাম আমরা জানতে পারলাম যে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান এই বিষয়টা কি। যেহেতু নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি, এই শব্দটি কিভাবে এসছে? অ্যানথ্রোপোলজি শব্দটা গ্রিক শব্দ অ্যানথ্রোপস, যার অর্থ হচ্ছে মানুষ, লোগিয়া যার অর্থ হচ্ছে পাঠ বা স্টাডি। অর্থাৎ অ্যানথ্রোপোলজি শব্দটা শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোস যার অর্থ হচ্ছে মানুষ, এবং লোগিয়া যার অর্থ হচ্ছে পাঠ। অর্থাৎ মানুষ সম্পর্কে পাঠ স্টাডি বা গবেষণা করাটাই হচ্ছে তোমার নৃবিজ্ঞান। তো আমরা এক্ষেত্রে সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের যে সম্পর্ক সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। নৃবিজ্ঞান মূলত মানুষের উৎপত্তি, মানুষের গঠন, মানুষের উদ্ভব বা উৎপত্তি এবং এর ক্রমবিকাশ নিয়ে কিন্তু মূলত নৃবিজ্ঞান তার আলোচনা করে থাকে। তো মানুষ যেহেতু সামাজিক জীব, অর্থাৎ সমাজে কিন্তু মানুষ সামাজিকভাবে বসবাস করে, তো এই মানব সৃষ্টির প্রথম থেকে এই সৃষ্টির রহস্য, মানুষের উদ্ভব বা উৎপত্তি কীভাবে হয়েছে, নৃবিজ্ঞান কিন্তু তার আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সেটা করে গেছে। এক্ষেত্রে আমরা নৃবিজ্ঞান সম্পর্কিত বিষয় শুধুমাত্র স্পেসিফিক আমরা যদি আলোচনা করি, তাহলে মানুষের উৎপত্তি, মানুষের গঠন এবং মানুষের ক্রমবিকাশ নিয়ে কিন্তু সে তার আলোচনা করে। আর সমাজবিজ্ঞান সামাজিক জীব হিসেবে মানুষ সমাজে বসবাস করতে গিয়ে ভাবের আদান প্রদান, একজনের সাথে আর একজনের যে সম্পর্ক, সামাজিক যে সৌহার্দ্য, সম্প্রীতি, এর সামগ্রিক পাঠটাই হচ্ছে সমাজবিজ্ঞান। তো এক্ষেত্রে আমরা একটু বইয়ের আলোকে দেখি যে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের ভিতরে আলোচনার ভিতরে কি সম্পর্ক আছে। মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠই হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে। মানুষের দুটি সত্তা আছে, একটি হচ্ছে জীবসত্তা এবং অপরটি হচ্ছে সামাজিক সত্তা। নৃবিজ্ঞান মানুষের দুটি সত্তা নিয়েই আলোচনা করে। সুতরাং জীব হিসেবে এবং সামাজিক ও সাংস্কৃতিক, জীব হিসেবে মানব সমাজ সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে নৃবিজ্ঞান। সহজ কথায় নৃবিজ্ঞান হচ্ছে জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান ভিত্তিক আলোচনা। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান হচ্ছে দুটি অপেক্ষাকৃত আধুনিক বিজ্ঞান। দুটি বিজ্ঞানেরই বিষয়বস্তু কিন্তু ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। বিজ্ঞান দুটির মধ্যে যথেষ্ট যোগাযোগ এবং এর ঘনিষ্ঠতা কিন্তু বিদ্যমান আছে, তাই সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অতি নিবিড়। নৃবিজ্ঞান যেহেতু মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ, নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের উৎপত্তি, মানুষের দৈহিক কাঠামো, দৈহিক গঠন, এর ক্রমবিকাশটা কিভাবে হলো
আস্তে আস্তে মানুষ কীভাবে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে লাগলো, এগুলো আমরা নৃবিজ্ঞানীর মাধ্যমে, অর্থাৎ মানুষকে নিয়ে ঘাটাঘাটি, মানুষকে নিয়ে যে তার উদ্ভব ক্রমবিকাশ নিয়ে যে সমস্ত বিজ্ঞানীগণ আলোচনা, পর্যালোচনা বা গবেষণা করে থাকেন তাদেরকে আমরা নৃবিজ্ঞানী বলে থাকি। অ্যানথ্রোপোলজিস্ট যাকে বলে সেটা কিন্তু আমরা আখ্যা দিয়ে থাকি। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কিত একটা বিজ্ঞান। পক্ষান্তরে সমাজবিজ্ঞান সমাজে মানুষের সম্পর্ক, সমাজ কাঠামো এবং সামাজিক শ্রেণীসমূহের বস্তুনিষ্ঠ পাঠ, অর্থাৎ সমাজে যে বিদ্যমান যে শ্রেণী বা গোষ্ঠী আছে, সমাজের যে কাঠামো আছে, সামাজিক যে সম্পর্ক আছে, অর্থাৎ কাঠামো বলতে সমাজে যে একটা নিয়ম নীতি, সেই নিয়ম নীতির আলোকে মানুষ যে সমাজে বসবাস করে সেইটা নিয়ে কিন্তু মূলত হচ্ছে সমাজবিজ্ঞান তার আলোচনাগুলো করে থাকে। আমরা তাহলে বুঝতে পারি যে নৃবিজ্ঞান হচ্ছে শুধু মানুষের উৎপত্তি, উদ্ভব বা ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের সামাজিক সম্পর্ক, সামাজিক কাঠামো এবং সমাজে যে মানুষের বিভিন্ন যে শ্রেণী বা গোষ্ঠী আছে তাদের ভিতরকার যে যোগাযোগ, আন্তঃসম্পর্ক, এইগুলো নিয়েই কিন্তু মূলত সামগ্রিক প্রকাশটা কিন্তু করে থাকে সমাজবিজ্ঞান। নৃবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ বা পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ প্রত্যক্ষ অংশগ্রহণ বা পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে কিন্তু তার আলোচনাগুলো করে বা সেই সম্পর্ক নিয়ে কিন্তু সে তার আলোচনা করে। নৃবিজ্ঞান বৃহৎ সমাজের অভ্যন্তরে ক্ষুদ্রতর কোনো জনগোষ্ঠী বা মানব সমাজ বা মানব কুল নিয়ে কিন্তু সে তার আলোচনা করে। বৃহৎ সমাজের ভিতরে ক্ষুদ্রতর, অর্থাৎ আমরা এখানে দেখি যে বাঙালি সমাজ ব্যাপক অর্থে বাংলা ভাষাভাষী, বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী মানুষ নিয়েই কিন্তু বাঙালি সমাজ। তো এই বাঙালি সমাজের অভ্যন্তরে ক্ষুদ্র সমাজ বা জাতিসত্তা নিয়ে বিভিন্ন সম্প্রদায় বা উপজাতীয় কমিউনিটি, এথনিক কমিউনিটি যাদের আমরা বলি, সেইগুলো নিয়ে কিন্তু সে আলাদাভাবে কিন্তু সে নৃবিজ্ঞান কিন্তু তার আলোচনা করে থাকে। এবং এগুলো করতে গেলে ওই সমাজের, ওই গোষ্ঠীর কৃষ্টি বা কালচার, তাদের জীবন জীবিকা, তাদের ক্রমবিকাশ, তাদের গঠন প্রণালী, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের ঐতিহ্য, এইগুলা নিয়ে কিন্তু নৃবিজ্ঞান তার আলোচনাগুলো বা সেগুলো সে কিন্তু করে থাকে। অর্থাৎ নৃবিজ্ঞান বৃহৎ সমাজের অভ্যন্তরে ক্ষুদ্রতর সমাজের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ বা পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তাদের সম্পর্কে গবেষণা বা আলোচনাগুলো করে থাকে। পক্ষান্তরে সমাজবিজ্ঞান ব্যাপক বা গোটা সমাজ বা অঞ্চলব্যাপী কিন্তু সে কোনো একটা গোষ্ঠীর বা মানব সমাজ নিয়ে কিন্তু সে সমাজবিজ্ঞান কিন্তু সে আলোচনাগুলো করে থাকে। নৃবিজ্ঞানগণ আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজ নিয়ে কিন্তু তার আলোচনা বা সীমাবদ্ধ রাখে। সমাজবিজ্ঞানীগণ সুসম্য সমাজের বিভিন্ন অংশ বা দিক আলোচনা করে, অর্থাৎ সমাজ এবং সভ্যতার অগ্রগতির ফলশ্রুতি, অর্থাৎ সমাজ পূর্বে কেমন ছিল, ধাপে ধাপে উন্নয়ন বা অগ্রগতির মাধ্যমে বর্তমানে কি পর্যায়ে এসে পৌঁছেছে, এইসব সার্বিক বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণার কৌশলের মধ্যে পার্থক্য আছে, যেমন সাংস্কৃতিক নৃবিজ্ঞানী কোনো ক্ষুদ্রাকৃতি সমাজের আবাসিক গবেষক হিসেবে পর্যবেক্ষণ ও অংশগ্রহণ কৌশলের মাধ্যমে সাহায্য নেন। এতে করে তিনি গবেষণার সমস্ত মানুষের অতি নিকটবর্তী হয়ে দীর্ঘ সময় ধরে খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা বা তথ্য সংগ্রহ করে থাকে। তবে সমাজবিজ্ঞানীগণ সচরাচর এ ধরনের পদ্ধতি অনুসরণ করেন না। নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণার কাজে মনোনিবেশ করে তখন অবশ্যই সমাজবিজ্ঞানের অভিজ্ঞতা এবং তার গবেষণার লব্ধ বা গবেষণা কার্যে নিয়োজিত বিভিন্ন কাজ তার লাগাতে হয়। সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানের গবেষণা কর্ম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের বাস্তব জীবন প্রণালী সম্পর্কে জ্ঞানার্জন করে এবং তার বৃহৎ সমাজ পাঠে উপকৃত হয় এবং সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানী একে অপরের গবেষণার কাজে সহযোগিতা করে থাকে। অধ্যাপক বটমন বলছেন, গোড়ার দিকে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য ও ঘনিষ্ঠ, কিন্তু সময়ের পরিবর্তনে নৃবিজ্ঞানের কার্যকর দিকের সম্প্রসারণ ঘটে। ফলে এই বিজ্ঞান দুটির
দৃষ্টিভঙ্গি কার্যগত দিক দিয়ে আলাদা হয়ে গেছে। নৃবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থার নৃতাত্ত্বিক পরিচয় অনুসন্ধান করা। উদাহরণস্বরূপ বলা যায় আদিম সমাজের পৌরাণিক কথা, বিভিন্ন সংস্কার, রীতিনীতি, কলাকৌশল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি প্রভৃতি আরও সামাজিক মূল আলোচ্য বিষয় সামাজিক জীবন ব্যবস্থার পূর্ণরূপ উদ্ঘাটন করে। তাই আমরা এর থেকে বলতে পারি, এই সিদ্ধান্তে আসতে পারি আজকের আলোচনার প্রেক্ষিতে যে নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি এবং ক্রমবিকাশ, মানুষের গঠন প্রণালী এবং এর ধীরে ধীরে অগ্রগতি বা বিবর্তিত ধারায় মানুষ কি পর্যায়ে এসে পৌঁছেছে সেইটা নিয়ে সে তার আলোচনা করে। পক্ষান্তর সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের সামাজিক সম্পর্ক, সামাজিক কাঠামো, সমাজে বিদ্যমান বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠী সমূহের পারস্পরিক সম্পর্ক নিয়ে সে তার আলোচনা করে থাকে। কাজে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। তো আমাদের দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে যে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি, সোসিওলজি অ্যান্ড ইকোনমিক্স। অর্থাৎ সমাজে বসবাস করতে গিয়ে অর্থনীতির সাথে সমাজবিজ্ঞান সামাজিক মানুষের কি প্রয়োজন মেটায় বা কিভাবে এটা একটা অনস্বীকার্য বা একটা গুরুত্বপূর্ণ দিক বা সামাজিক বিজ্ঞান হিসেবে এটা বিবেচিত হয়। তো আমরা বলতে পারি যে মানব সমাজে অগ্রগতির ফলে আস্তে আস্তে কিন্তু অর্থনীতির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়ে আসছে। অর্থ ছাড়া সমাজ বা সামাজিক কোনো কর্মকাণ্ডই কিন্তু পরিচালিত হয় না। সামাজিক গবেষণা, সামাজিকভাবে মানুষের বসবাস, সমাজের অগ্রগতি, বিভিন্ন উন্নয়ন বা অগ্রগতির মূলে বা এর পেছনে কিন্তু অর্থনৈতিক বিষয়টা কিন্তু ঘনিষ্ঠভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সাধারণত অর্থনীতি বলতে উৎপাদন, বন্টন, ভোগ এইগুলোকে বুঝে থাকি। যেহেতু সমাজে মানুষ বসবাস করে, সে বসবাসকারী মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কিন্তু অর্থনীতি একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এবং এই অর্থনীতির এই যোগান বা এর বন্টনটা এবং এর উৎপাদনের ক্ষেত্রটা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে কিন্তু অর্থনীতি বা সামাজিক অগ্রগতি বা উন্নয়ন কিন্তু ব্যাহত হয়। কাজেই আমরা এই সামাজিক অগ্রগতি বা উন্নয়নের মূলে আমরা যে মানুষের সামাজিক যে দিক নিয়ে সমাজবিজ্ঞান যে সামাজিক কর্মকাণ্ড, সামাজিক সম্পর্ক, সামাজিক সৌহার্দ্য, সামাজিকভাবে মানুষের বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর সাথে যে সম্পর্ক, এই সব কিছুর মূলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা ব্যাপক ভূমিকা পালন করে। কাজেই আমরা দেখি যে অর্থনীতি যেমন একটা সমাজকে সচল রাখে, কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নয়নের একটা ধারায় বা একটা অগ্রগতির পর্যায়ে নিয়ে যাওয়ার মূলে কিন্তু এই অর্থনীতি একটা অগ্রণী ভূমিকা পালন করে। কাজেই আমরা সমাজবিজ্ঞান এবং অর্থনীতির সাথে কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ বা একটা সম্পর্ক কিন্তু আমরা লক্ষ্য করি বা দেখতে পাই। এবার আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান এবং ইতিহাস, অর্থাৎ সোসিওলজি অ্যান্ড হিস্টোরি। ইতিহাস মানে অতীত। তা আমরা দেখি যে বর্তমান সমাজ সম্পর্কে আলোচনা বা কোনো কিছু ধারণা পেতে হলে আমাদের অতীত সমাজের উদ্ভব বা উৎপত্তি বা এর ক্রমবিকাশটা কীভাবে হলো এইটার সম্পর্কে কিন্তু জানতে গেলে আমাদের অতীত ইতিহাস জানতে হবে। ইতিহাস মানেই তো অতীত। তো সেক্ষেত্রে আমরা দেখি যে মানব সমাজের জন্মলগ্ন বা অগ্রগতির ফলে এই যে বিবর্তিত ধারায় আজকের এই যে সমাজ ব্যবস্থা বা যে পর্যায়ে উপনীত হয়েছে, এখানে আমরা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাই তাহলে তো আমাদের অবশ্যই ঐতিহাসিকের বা ইতিহাসের সান্নিধ্য পেতে হবে বা তার সান্নিধ্য দরকার। এক্ষেত্রে বিভিন্ন সমাজে বিভিন্ন জ্ঞাতি বা বিভিন্ন গোষ্ঠীর উদ্ভব, মানব সমাজের যে বিভিন্ন ধারা, সেই আদিম যুগের সেই মানব সমাজের উদ্ভবের পরবর্তী পর্যায়ে এসে আস্তে আস্তে কিভাবে
এই সমাজ ব্যবস্থায় উপনীত হয়েছে। এবং মানুষ যখন আগে দলবদ্ধভাবে ঘোরাফেরা করতো, পশু শিকার জীবনযাপন অভ্যস্ত ছিল, সেখান থেকে কিভাবে মানুষ আস্তে আস্তে প্রকৃতির এই রাজ্য থেকে কিভাবে সামাজিকভাবে বসবাসের সেই অবস্থা তৈরি করলো, এ সব কিছু জানতে গেলে কিন্তু আমাদের ইতিহাসের দ্বারস্থ বা সান্নিধ্য পাওয়া দরকার। এই কারণে আমরা অতীত সমাজ সম্পর্কে যদি ধারণা লাভ না করতে পারি, তাহলে পরে আমরা বর্তমান সমাজ নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারবো না, বা বর্তমান সমাজ সম্পর্কে কিন্তু আমরা সঠিক বা সম্যক ধারণা লাভ করতে পারবো না। এই জন্য অতীত সমাজ বা ইতিহাস নিয়েই কিন্তু আমাদের বর্তমান সমাজ বা সভ্যতা। এজন্য আমাদের সমাজ সম্পর্কে এবং বর্তমান পর্যায়ে এসে যে সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে এ সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হলে আমাদের অতীত সমাজের বা ইতিহাসের দ্বারস্থ হতে হয়, এবং ঐতিহাসিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য বা পাণ্ডুলিপি সংগ্রহ করে বা সেখান থেকে কিন্তু আমরা বর্তমান সমাজ বা সভ্যতা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো ধন্যবাদ আজকের এই আলোচনায় তোমাদের সকলের উপস্থিত হওয়ার জন্য। আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।